হাসনাত আব্দুল্লাহর বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর। আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যে 626 জন ক্যান্টনমেন্টে বন্দী ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে। একটি ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে দিয়ে যাচ্ছে। দেশ শান্তিতে থাকলে আপনি এবং আপনার পরিবার শান্তিতে থাকবেন। তাই দেশের বৃহত্তর স্বার্থে যার যার স্থান থেকে চাপ সৃষ্টি করুন সেনা প্রধানের উপরে, যেন উনি অতি দ্রুত পদত্যাগ করে শান্তিতে চলে যান এবং সশস্ত্র বাহিনীকে এবং দেশকে শান্তিতে থাকতে দেন। সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যেই কাজগুলো করছেন আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো? ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে দর্শক, হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস নাকি বানানো গল্প উপন্যাস বলল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেনাপ্রধান ওয়াকার গোপনে ভারতের সাথে যোগাযোগ করছেন আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য। এরই প্রেক্ষিতে দ্রুত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চাপ দিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে এবং শোনা যাচ্ছে যে কোনো সময় তিনি পদত্যাগ করবেন। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার, উনি এতদিন বিভিন্ন ধরনের নাটক করেছেন, কিন্তু একসময় সেটা উন্মোচন করেছেন যে উনি যা করছেন এত বছর ধরে, 16 বছর ধরে, এবং 5ই অগাস্ট থেকে শুরু করে তার পরবর্তীতে যা করেছেন সবই ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে। হাসনাত ও অন্য ছাত্র নেতাদের সেনানিবাসে ডেকে আওয়ামী পুনর্বাসনের কুপ্রস্তাব, যেটা আভ্যন্তরীণ ষড়যন্ত্রের বা মিশনের অংশ বলছিলাম, এটা কিন্তু এই শেষ মিশনে যেটা জনগণের সামনে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে। এখানে মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা, সেটা হচ্ছে যে আপনি কি মনে করেন ভারতের রয়ের পরিকল্পনা এতটাই কাঁচা? হাসনাত এবং কয়েকজন ছাত্রনেতাকে সেনানিবাসে ডেকে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কুপ্রস্তাব সেনাপ্রধান দিয়েছে, সেটা ভারতের এবং এই রাজেশ অগ্নিহোত্রীর পরিকল্পনা। সেই পরিকল্পনার গুটি চালের খেলোয়াড় মাত্র হচ্ছে এই সেনাপ্রধান। তাহলে ভারতের পরিকল্পনা কি এতটাই দুর্বল যে হাসনাতদেরকে ডেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে এবং সেনাপ্রধান তারা বুঝেন নাই যে প্রস্তাব দেওয়ার পরে সেনাপ্রধান এবং রাজেশ অগ্নিহোত্রী তারা ঠিকই জানে হাসনাতের মতো দেশপ্রেমিক রক্তগরম এই যুবকরা কিন্তু তাদের ভিতরে এই কথা ধরে রাখবে না, তারা জনগণের সামনে এই কথা প্রকাশ করবেই। সুতরাং সেই পরিকল্পনা মোতাবেক কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলাদেশে ছাত্র জনতা যেন ক্ষেপে ওঠে এবং সশস্ত্র বাহিনী এবং ছাত্র জনতাকে যেন মারমুখী করা যায়, মুখোমুখি দাঁড় করানো যায়, সেটাই উদ্দেশ্য ছিল এবং সেটা এখনো পর্যন্ত সফল হয়েছে। কিন্তু আমি তার পরবর্তী যে কথাগুলো বলতে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনবেন। দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, রক্ষা করার স্বার্থে সেনাপ্রধান সেনাবাহিনীকে নিজের স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে, ভারত এবং আওয়ামী লীগের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করে সেনাবাহিনীকে ছাত্র ও জনতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছেন, যা অত্যন্ত ভয়ঙ্কর এবং দেশদ্রোহিতা। সুতরাং উনি আওয়ামী পরিবারের লোক এবং ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া লোক, এবং আওয়ামীর সমস্ত কুকর্মকে এবং সমস্ত খুনি চোর বদমাশদেরকে এতদিন ধরে উনি আশ্রয় দিয়ে যাচ্ছেন সেনানিবাসের ভিতরে এবং বিভিন্ন স্থানে। সুতরাং উনার এই ব্যক্তি এবং দলীয় স্বার্থকে উনি সেনাবাহিনীর উপরে চাপানোর চেষ্টা করছেন, যার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। যুদ্ধ লাগানো, গন্ডগোল, মারামারি শুরু করা কিন্তু খুব সহজ। একটা চিৎকার দিয়ে রাস্তা নামলেই কিন্তু গন্ডগোল শুরু হয়ে যায়, কিন্তু একটা শান্তি স্থাপন করা বা একটা ভয়ঙ্কর অবস্থাটাকে নিরসন করা কিন্তু একটা কঠিন কাজ। সেই চেষ্টাই বিসমিল্লাহ করে শুরু করলাম। সবার আগে আল্লাহর সাহায্য চাই, তারপর আপনাদের সাহায্য চাই দেশ, জনতা এবং সশস্ত্র বাহিনীর স্বার্থে। সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক
সকল স্তরের সদস্যদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজ নিজ ইউনিট, ব্রিগেড, ডিভিশন এবং অন্যান্য স্থান থেকে আপনারা চাপ সৃষ্টি করুন। ভারতের বাংলাদেশের মোটামুটি সকল ক্ষেত্রে প্রবেশ করে গেছে। তারেক রহমান থেকে শুরু করে বিএনপির উপরের লেভেলের মোটামুটি সকল নেতার কাছে পৌঁছে গেছে বহু বছর আগেই। এর কাছে বিক্রি হয়ে গেছে ভারতের এর কাছে, এবং তারা বাংলাদেশে এর প্রতিনিধি হয়েই কাজ করছে এত বছর ধরে। বাংলাদেশ সেনাবাহিনী তো প্রবেশ করেছে সেই 2009 সালে। সেনাবাহিনীর 57 জন অফিসার যে বিডিআর হত্যা করেছিল হাসিনা এবং ভারত মিলে, তখনই বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে প্রবেশ করে গেছে, এবং স্বয়ং ডিজিএফআই সদরে এর অফিস ছিল, এবং এখনো সেনানিবাসের ভিতরে প্রবেশ করে দিনে এবং রাতে মিটিং করেছে। এই একটু আগে যেই লোকের ছবি দেখালাম, রাজেশ অগ্নিহোত্রী, সে সেনানিবাসের ভিতরে প্রবেশ করে সে লেফটেন্যান্ট সেনাপ্রধানের কোর্সমেট বা ব্যাচমেট লেফটেন্যান্ট জেনারেল আকবরের সাথে দিনে রাতে মিটিং করে, এবং সেনানিবাসের বাইরেও গুলশানে হোটেলে মিটিং করে, দেশবিরোধী মিটিং করে, এবং সেনাপ্রধান তা জানেন, ওনার আশীর্বাদেই সেগুলো হয়েছে এতদিন। সর্বশেষ যেটা বাকি ছিল সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত যেই সেনা, নৌ এবং বিমান বাহিনী অফিসারদের যেই সংগঠন, যে সেই রাওয়াতেও প্রবেশ করে গেছে। 5ই আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরপরই এই রাজেশ অগ্নিহোত্রী ঢাকায় মিটিং করেছে। ছাত্র জনতা ও সেনার মাঝখানে একটা সংঘাত সৃষ্টি করা, এবং সেই সংঘাত সৃষ্টি করে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানো। আমরা বর্তমানে যা দেখতে পাচ্ছি, বাংলাদেশ একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের দিকে এগিয়ে চলছে। তা যে কোনো মূল্যের বিনিময়ে আমাদেরকে পরিহার করতেই হবে। এই মিশনে ছাত্র জনতা ও সশস্ত্র বাহিনীর মাঝখানে সংঘাতের বা গৃহযুদ্ধের যে মিশন, সেই মিশনে ভারতের প্রধান সমন্বয়ক হচ্ছে রাজেশ অগ্নিহোত্রী, যে ঢাকায় অবস্থিত এর প্রধান রাজেশ অগ্নিহোত্রী। এই মাদার বোর্ডটাকে যেখানেই পাবেন সেখানেই আপনারা অপদস্থ করে ভারতে ফেরত পাঠাবেন। এই রাজেশ অগ্নিহোত্রীর, সে তো প্রধান সমন্বয়ক, তার সহকারী সমন্বয়ক আপনাদের সবার কাছেই পরিচিত। ভারত ও বাংলাদেশের ভেতরে ভারতের দালালদের মিশন হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ প্রমাণ করা ও ওনাকে অপসারণ করা, এবং তারপর আওয়ামীর পুনর্বাসন করা। এই গত 54টা বছর ভারত সবসময় উস্কানি দিয়ে এসেছে বাংলাদেশের অসাম্প্রদায়িক পরিবেশকে নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক করার জন্য ভারতের হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তাদের নোংরা রাজনীতি খেলতে গিয়ে আওয়ামী লীগকে দিয়ে, এবং তাদের গুন্ডা মাস্তান এবং ছাত্রলীগ সন্ত্রাসী লীগদেরকে দিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় হিন্দুদের উপর আক্রমণ করেছে এবং অশ্লীলতা করেছে, যা এই স্বৈরাচারী শেখ হাসিনা চোরের মতো পলায়নের পরে বাংলাদেশে হিন্দুরা অনেক স্বস্তিতে এবং শান্তিতে আছে, নিরাপদে আছে। প্রফেসর ইউনূসের চীন ভ্রমণকে বানচাল করা বা বাতিল করা, কারণ প্রফেসর ইউনূসের এই চীন ভ্রমণটা বাংলাদেশের লাইফ লাইন বলা যেতে পারে। কি জন্য বাংলাদেশের লাইফ লাইন? তার মাঝখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় উল্লেখ করছি। যেমন, বাংলাদেশের উন্নয়ন হবে অপ্রতিরোধ্য। গত 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনার মিথ্যা এবং গুলির উন্নয়ন না, যে তারা 16টা বছর দেখিয়েছে মুরগি কিন্তু জনগণকে খাইয়েছে ঝোল। তার মাধ্যমে চীনের যে ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে, ইনফ্রাস্ট্রাকচারাল বা কাঠামোগত যেই উন্নয়ন হবে এবং অর্থনৈতিক যেই সহায়তা পাবে, বাণিজ্যিক যেই উন্নয়ন হবে, তা হবে অপ্রতিরোধ্য। তারপরে তিস্তা প্রজেক্ট, যে উত্তরবঙ্গের লোক এই এতটা বছর উত্তরবঙ্গ ছেড়ে, মরুভূমি এলাকা ছেড়ে ঢাকা শহরে অন্য এলাকায় এসে চাকরির জন্য, আর তিস্তা ব্যারেজ বা তিস্তা প্রকল্প বাস্তবায়ন হওয়ার পরে বাংলাদেশের ঢাকা শহর থেকে উত্তরবঙ্গে চাকরির জন্য যাবে বাংলাদেশের ঢাকা শহরের মানুষ। ভারতীয় মলম বিক্রেতা প্রোপাগান্ডা, ভাড়াটিয়া মিডিয়া ও ব্যক্তি আন্তর্জাতিক মহলে, যেমন আমরা এতগুলা বছরে আমরা দেখেছি। বাট বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে তার আওয়ামী 14 গোষ্ঠী সহকারে যেসব অর্থ চুরি করে নিয়ে গেছে,
সেই অর্থটাকে ব্যবহার করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং ব্যক্তিকে ভাড়া করে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যেমন আমরা ইদানিং দেখেছি তুলসী গ্যাবার্টকে ভারতে নিয়ে এসে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটির উপরে বাংলাদেশ নাকি অত্যাচার চালাচ্ছে সেইটার প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি, ব্যর্থ হয়েছে, যেটা আমার আগের ভিডিওতেও আমি ব্যাখ্যা করেছি। কিন্তু দুঃখজনক ভারতের জন্য যে তারা আন্তর্জাতিক মিশনে ব্যর্থ হয়েছে। তাহলে আমরা দেখতে পারি যে মোদি সম্পূর্ণ ব্যর্থ এবং আমাদের গর্বের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস 25শে ফেব্রুয়ারি 2025-এ একটা অত্যন্ত স্পর্শকাতর দিন এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সমগ্র জাতির জন্য একটা বেদনার দিন, যেই দিনে 25শে ফেব্রুয়ারিতে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে 57 জন সেনা অফিসার হত্যা করেছে। সেই দিনেই আমাদের রাওয়ার বর্তমান চেয়ারম্যান, উনি ভারতের রয়ের সেনা প্রধান জেনারেল ওয়াকারকে পরিচয় করিয়ে দিয়েছেন নাউজুবিল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে ওনাকে পরিচয় করিয়ে মঞ্চে বক্তব্য দিতে সুযোগ দিয়েছেন। কারণ এই রাজেশ অগ্নিহোত্রীর উদ্দেশ্য ছিল এবং সরাসরি তার চাহিদা ছিল যেন রাওয়াতে সেনা প্রধানকে প্রমোট করা হয়। এবং দুঃখজনক হলেও সত্যি, সমগ্র জাতির সামনে রাওয়ার চেয়ারম্যান সেই সেনা প্রধানকে প্রমোট করেছেন নাউজুবিল্লাহ হজরত মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করে। এবং তখন এতটাই প্রমোট হয়েছেন সেনাপ্রধান যে অহংকারে এতটাই নষ্ট হয়েছেন যে সমগ্র জাতির সামনে হুমকি দিয়ে উনি সেনা প্রধান এবং সেনা আইনের এবং সেনা নর্ম বা ব্যবহারের সকল গণ্ডি ভেঙে উনি জাতিকে হুমকি দিয়েছেন। উনি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে হুমকি দিয়েছেন, জাতির সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে হুমকি দিয়েছেন। সশস্ত্র বাহিনীর সকল স্তরের অফিসার, সৈনিক, সকল সদস্যের উদ্দেশ্যে আমার অনুরোধ, আপনারা যে কোনো পরিস্থিতিতে হুজুগের ভিত্তিতে অথবা যেহেতু এই সশস্ত্র বাহিনীতে এখনো প্রচুর আওয়ামী এবং ভারতের পাঁচাটা অসভ্য দেশদ্রোহী অফিসার রয়ে গেছে, আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ফিরানোর জন্য। বাংলাদেশের যত মানুষ মারা গেছে তার 66% মানুষ মারা গেছে সেনাবাহিনীর অস্ত্রের আঘাত পেয়ে। এখন এখানে কিন্তু প্রশ্ন থাকে, সেনাবাহিনীর অস্ত্র কোথায় গেল, কিভাবে গেল, কারা ব্যবহার করলো? ভারতের ইশারায় ওয়াকারুজ্জামান সাহেব ইসলামপন্থীদের বাদ রেখে আগামীতে একটা আসন ভাগাভাগি করে নির্বাচনের ষড়যন্ত্রের দিকে যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের পোস্টের মাধ্যমে পরিষ্কার হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পরিপূর্ণ দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তিনি যে যুক্তি উপস্থাপন করেছেন, আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে এখানে ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য তারা যে পদ্ধতি গ্রহণ করেছেন যে রিফাইন্ড করে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব এনে তাদেরকে নির্বাচনে আনতে হবে। এবং এই জায়গায় যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেনাপ্রধানের বক্তব্য এবং ভারতের স্টেটমেন্ট বক্তব্য কিন্তু মিলে যায়। ভারত বলছেন অংশগ্রহণমূলক সামনে নির্বাচন হতে হবে, ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। সেনাবাহিনীর প্রধানও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন। এখন আমার প্রশ্ন সেনাবাহিনীর প্রধানের কাছে এবং ভারতের কাছে, গত 16 বছরে বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো কি অংশগ্রহণমূলক হয়েছিল? আমরা তো দেখেছিলাম সেই 14 সালে যে নির্বাচন হয়েছিলেন বাংলাদেশে, সেখানে 154টি আসনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছিলেন। 18 সালে আমরা দেখেছিলাম দিনের ভোটে 8 নির্বাচিত হয়েছিলেন। আবার আমরা যখন 16 সালে এসে দেখলাম আমি নির্বাচনের খেলা, নিজেরা খেলায় মেতে সম্পূর্ণ মিথ্যা ভুয়া জালিয়াতির একটি নির্বাচন করলেন, তখন ভারত কেন ইনক্লুসিভ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেন না? এবং আমি সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আপনিও তো সেই সময় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তখন আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন চান নাই, এখন আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য বলছেন ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্য অংশগ্রহণমূলক নির্বাচন না, তাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনের দোহাই দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে মূলত আওয়ামী লীগকে আবারও দেশে ফিরে এনে তাদেরকে আবারও দেশে প্রতিষ্ঠিত করা, এটাই তাদের উদ্দেশ্য বলে আমি মনে করি। আমি স্যালুট দেই, আমি শ্রদ্ধাভাজন ভরে আমি ভালোবাসা জ্ঞাপন করি আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহকে। তাকে স্যালুট জানাচ্ছি এই জন্য যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ক্যাম্পে তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি সেই প্রস্তাবকে নাকচ করে পরিষ্কারভাবে বলেছেন যে স্বৈরাচারদেরকে যদি দেশে ফিরাতে হয় আমাদের লাশের ওপরে তাদেরকে ফিরাতে হবে, অর্থাৎ আমরা বেঁচে থাকতে তাদের দেশে ফিরতে দেব না। এমনকি তিনি পরিষ্কার করে বলেছেন মৃত্যু হলেও মানুষ জানুক আমার মৃত্যু কেন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বক্তব্যটি একটু বিরল। অন্যান্য অনেকেই হয়তো বা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়েছেন, কিন্তু তারা সেনা প্রধানের চোখের উপরে চোখ রাঙিয়ে এমন কথা বলেছেন এমন ইতিহাস আমার জানা নেই। সুতরাং আমরা হাসনাত আব্দুল্লাহকে স্যালুট দেই। আন্দোলনের শুরু থেকেই তিনি সাহস
সাহসী ভূমিকা রেখেছেন বলে আমি মনে করি। আরেকটি বিষয় এখানে পরিষ্কার করে বলি, এই ঘটনার দ্বারা আরেকটি বিষয় কিন্তু আমাদের মধ্যে ক্লিয়ার। আমরা যে বিপ্লব করেছি, গণ অভ্যুত্থান করেছি, এই বিপ্লবটি সফল হয়নি একমাত্র সেনাপ্রধানের কারণে। এই সেনাবাহিনীর প্রধান সবকিছু ষড়যন্ত্রের মূল। আমরা দেখেছি বিপ্লব হওয়ার পরে আমরা দাবি তুলেছিলেন ছাত্র জনতা রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে তার পদ থেকে সরানোর জন্য, কিন্তু সেনাপ্রধান সেখানে বাধা দিয়ে রাষ্ট্রপতি চুপ্পুকে সরাতে দেয় নাই। বাংলাদেশের জনগণ নতুন একটা সংবিধানের কথা বলেছিলেন, সেখানেও সেনাপ্রধান বাধা দিয়েছেন। এইরকম ভাবে যদি আমরা লক্ষ্য করি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর ভিজিট করতে চেয়েছিলেন, তিনি আয়নাঘরে যেতে বাধা দিয়েছেন। কয়েক মাস পরে যখন যেতে দিলেন, তখন আয়নাঘরের সমস্ত কিছু ডকুমেন্ট তিনি নষ্ট করে ফেলেছেন। আমরা দেখেছি বাংলাদেশের বহুল জনগণের আকাঙ্ক্ষিত পিলখানা হত্যাকাণ্ড। কিন্তু তার তৎকালীন সময় মানে যদি তিনি ভূমিকা না রাখতেন তাহলে শেখ হাসিনাকে হয়তো দেশের বাইরে পাঠানো সম্ভব হতো না। আমি সেটা অবশ্যই বলবো, আমি এখানে শেষ করছি। তিনি যদি ভূমিকা না রাখতেন তাহলে হয়তো 2000, এখন বলছি মৃত্যুর সংখ্যা, এটা হয়তো 5000-এ উন্নীত হতো। সে জায়গা থেকে তিনি রক্ষা করেছেন। যেটা বললেন মনিরুল ইসলাম রবি যে কথাগুলি, যে যুক্তিগুলি তিনি দাঁড় করিয়েছেন, সেগুলি কি আপনি একদম পার্টিকুলারলি সেগুলির বিপরীতে আপনার কোনো কাউন্টার? আপনার প্রশ্নে এবং মনিরুল ইসলাম রবি ভাইয়ের জায়গায় আমি আসবো। আমি আপনার প্রশ্ন এবং রবি ভাইয়ের জায়গাতে আসবো। আমি এখানে পরিষ্কার করে বলি, পিলখানার হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচারের বাধাগ্রস্ত করে সেনাপ্রধান বলেছিলেন এটা বিডিআর হত্যাকাণ্ড করেছে, এখানে নো বাট ইফস ফুল স্টপ, এই ব্যাপারে আর কোনো কথা বলা যাবে না। আমরা যদি লক্ষ্য করি, আপনি বলছেন 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছে, যদি না দাঁড়াতো হত্যাকাণ্ড আরো হতো, জনগণের আরো জীবন দেওয়া লাগতো। আমি কথার সঙ্গে একমত। 5ই আগস্টে সেনাপ্রধান জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, এই জন্য আমরা তাকে শ্রদ্ধা জানিয়েছি, তাকে স্যালুট জানিয়েছি, ভালোবাসা জানিয়েছি। দেশের মানুষ মনে করেছিল সেনাপ্রধান জাতির নায়ক, তিনি জাতির পক্ষে দাঁড়িয়েছেন। কিন্তু এখন যখন আমরা দেখতে পাচ্ছি যেই স্বৈরাচার পালিয়ে গেল, আবার তাদেরকে পুনর্বাসনের জন্য তিনি দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমি পরিষ্কার করে বলি সাগর ভাই, 5 তারিখে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা নিয়েছিলেন, এই জন্য তিনি জাতীয় নায়ক হয়েছিলেন। এখন যদি তিনি আবার আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ফিরানোর কাজ করেন, তাহলে তিনি জাতীয় ভিলেন হিসেবে জাতির কাছে অভিহিত হবেন এবং এই জাতি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমি সেনাপ্রধানের কাছে জানতে চাই, আপনি 5ই আগস্টে জনগণের পাশে যদি সত্যিই দাঁড়িয়ে থাকেন, এটা যদি আপনার জনগণের ভালোবাসা থেকে হয়, এখন কেন স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করছেন? তাহলে আপনার কি 5 তারিখে জনগণের পাশে দাঁড়ানো, আপনার কি সেটা নাটক ছিল? আপনি কি সেটা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন কিনা, এটাও কিনা সেনাবাহিনীর প্রধানকে এই বিষয়টি পরিষ্কার করা উচিত। আর যে বিষয়টি মনিরুল ইসলাম রবি ভাই বলেছেন, তিনি শ্রদ্ধাভাজন বড় ভাই, অনেক দিন থেকে আমি তাকে চিনি, তার প্রতি আমার শ্রদ্ধা রয়েছেন, তিনি তার মত দিয়েছেন। কিন্তু আমি আমার মতে বলি, হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত সাহসী, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করবেন অথবা ক্যান্টনমেন্ট সম্পর্কে তার মন গড়া কোনো বক্তব্য ফেসবুক স্ট্যাটাস দিয়ে পুরো দেশে একটা হইচই ফেলবেন, এত বেশি সাহস হাসনাত আব্দুল্লাহর আছে বলে আমি মনে করি না। এখন আসেন, আমি যে বিষয়টি বলতে চাই, 5 তারিখে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে এখন যেই কাজগুলো করছেন, আমি মনে করি এগুলো সম্পূর্ণভাবে তিনি ভারতের ইশারায় করছেন। আজকে ভারত যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে কাজ করতে বলছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরানোর জন্য যে রেসিপিগুলো দিচ্ছেন, সেই রেসিপি অনুযায়ী তিনি কাজ করছেন মূলত 3টি কারণে। প্রথম নম্বর কারণ তিনি নিজে বাঁচার জন্য, 2 নম্বর কারণ ভারতকে বাঁচানোর জন্য, 3 নম্বর কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।